মনে জেঁকে বসেছে ভয়ে, কখন কি যে হয়। দিল্লিতে গোপন ফিসফিসানি। এবার কি তবে মোদির পালা? নেপাল কাণ্ডে এরই মধ্যে আমেরিকার ভূত খুঁজতে শুরু করেছে ভারতের গণমাধ্যম। কাঠমান্ডুতে তারা পাচ্ছে ভিন্ন কিছুর গন্ধ। এবার আসা যাক নেপাল কাণ্ডে। কাঠমান্ডুর রাত তখনও শেষ হয়নি। থামেলের সরু রাস্তায় ট্যুরিস্ট ক্যাফেগুলো আধা খোলা, কিন্তু বাতাসে অদ্ভুত এক উৎকণ্ঠা। মোবাইল ফোন হাতে তরুণরা স্লোগান তুলছে, কেউ লাইভে যাচ্ছে ফেসবুকে, কেউ আবার টুইটারে হ্যাশট্যাগ চালাচ্ছে নো মোর করাপশন। নেপালের রাজনৈতিক মঞ্চে নতুন এক ঝড় উঠেছে, আর সেই ঝড়ের নাম জেনারেশন জেড। এই তরুণদের ডিজিটাল বিদ্রোহে কেঁপে উঠেছে দেশ। এতটাই কেঁপেছে যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও তার মন্ত্রিসভা হঠাৎ করেই পদত্যাগ করেছেন। সরকার প্রায় ভেঙে পড়েছে। দেশ জুড়ে তৈরি হয়েছে অস্থায়ী অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয়তা। কিন্তু এখানেই শেষ নয়। আন্দোলন শুরু হয়েছিল শান্তিপূর্ণ দাবিতে, দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে কণ্ঠস্বর তুলতে। অথচ 2 দিনের মধ্যেই সেই প্রতিবাদ পরিণত হল অরাজকতায়, সহিংসতায়। সাংবাদিক নম্রতা শর্মা বললেন, 8 সেপ্টেম্বর পর্যন্ত সবকিছু ছিল তরুণদের হাতে, ছিল পরিকল্পিত ও শান্তিপূর্ণ। কিন্তু হঠাৎ করেই অজানা কিছু শক্তি মাঠে নেমে সহিংসতা ছড়িয়ে দিল। এটা জেন জেডের পরিকল্পনা ছিল না। এই অভিযোগই প্রশ্ন তুলছে, তাহলে কি নেপালের এই অস্থিরতার পেছনে রয়েছে কোনো বহিরাগত ষড়যন্ত্র? ঘটনাটি শুনলেই অনেকেরই মনে পড়ে যায় ঢাকার রাস্তাগুলোর দৃশ্য। 2024 সালের অগস্টে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল শিক্ষার্থীদের হাত ধরে। পরে তার রূপ নেয় সরকারের বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহে। শত শত প্রাণ হারানোর পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন, আর নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গড়ে ওঠে অন্তর্বর্তী সরকার। সেনাবাহিনী তখন মধ্যস্থতাকারীর ভূমিকা নেয়। আরও পেছনে তাকালে মনে পড়ে শ্রীলঙ্কার 2022 সালের আন্দোলন। বিদ্যুৎ সংকট, তীব্র মূল্যস্ফীতি আর জ্বালানির অভাবে ক্ষুব্ধ মানুষ সোজা রাষ্ট্রপতির প্রাসাদে ঢুকে পড়ে। শেষ পর্যন্ত গোটাবায়া পাকসেকে দেশ ছেড়ে পালাতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম তখনও নিষিদ্ধ হয়েছিল, কিন্তু মানুষজন প্রতিবাদের পথ থামায়নি। নেপালের বর্তমান পরিস্থিতি তাই অনেকের কাছেই পরিচিত ছবির মতো। রাজনৈতিক বিশ্লেষক CK লাল মনে করেন, এই সহিংসতা হঠাৎ করে ঘটতে পারে না। তার ভাষায়, যেভাবে একযোগে সমন্বিত আক্রমণ ঘটেছে, তাতে মনে হয় অনেক আগেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। কেবল 4 দিনের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা দিয়ে এরকম দেশজুড়ে সহিংসতা ঘটানো সম্ভব নয়। তবে সাবেক কূটনৈতিক লোকরাজ বড়াল কিছুটা ভিন্ন মত দেন। তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিলেন, কিন্তু নেপালে তা হয়নি। এখানে প্রধান রাজনৈতিক দলগুলো এখনো আছে, তারা ফিরবেও। তবুও তিনি স্বীকার করেন, বাইরে থেকে কেউ না কেউ সুযোগ নিতে পারে। নম্রতা শর্মা আবার মনে করিয়ে দেন নেপালের ভৌগোলিক অবস্থান। উত্তরে চীন, দক্ষিণে ভারত, 2 মহাশক্তির মাঝখানে আটকে থাকা ছোট্ট দেশ। এর ওপর পশ্চিমা দেশগুলোর কৌশলগত নজরও রয়েছে সবসময়। তার মতে, এই ভূ রাজনৈতিক বাস্তবতা নেপালকে সবসময়ই ভঙ্গুর করে রেখেছে। ভারতের শঙ্কাও এখানে। দিল্লি মনে করছে, কাঠমান্ডুতে বসেই কেউ হয়তো ভারতের সর্বনাশ করতে চায়। সেই সাথে তারা মেলাচ্ছে ওয়াশিংটনের সাম্প্রতিক কর্মকাণ্ডের হিসাব নিকেশও। অভ্যন্তরের ছোটখাটো কিছু আন্দোলন ভারতের শঙ্কাকে আরও তীব্র করছে।